সুপ্রিয় দর্শক, সাম্প্রতিক সময়ের বিষয় নিয়ে চ্যানেল আইয়ের প্রতিদিনের নিয়মিত আয়োজন ইউসিবি টু দ্য পয়েন্ট দেখার জন্য আমি সুবর্ণা নওয়াদির আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাই। আমরা জানি যে দেশে নানা রকমের একটা ভাবনার মধ্য দিয়ে যাচ্ছে সারা পৃথিবীতে। এক রকমের যে যুদ্ধ, দুশ্চিন্তা, সেটা বাংলাদেশেও ভীষণভাবে প্রভাব পড়েছে এবং এসব সব বিষয়গুলো নিয়ে আজ আমরা কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি দুজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে। আছেন আমাদের সাথে ডক্টর মওদুদ হোসেন আলমগীর পাভেল, আহ্বায়ক বিএনপি মিডিয়া সেল। সেই সাথে আমাদের মাঝে আমরা আরও পেয়েছি জয়নাল আবেদীন শিশির, যুগ্ম সদস্য সচিব এনসিপি। এবং আমরা বিশ্বাস করি যে আপনারাও আমাদের সাথে আছেন চ্যানেল আইয়ের পর্দায়। আমাদের আজকের বিষয় টু দ্য পয়েন্টে বিএনপি জামাত জোটের হিসাব। আমি প্রথমে আসতে চাই ডক্টর মওদুদ হোসেন আলমগীর পাভেল আপনার কাছে। আমরা জানি যে আসলে বর্তমান যে পরিস্থিতি, বাংলাদেশের নতুন সরকার গঠনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল 2 মাস পেরিয়েছে এবং সেই 2 মাসে নতুন নতুন চ্যালেঞ্জ আসলে তৈরি হয়েছে। এমনিতেই 5 অগস্ট পরবর্তী যে দেশ এবং সেখানে নির্বাচন, নতুন দল সরকার গঠন এবং এই যে চ্যালেঞ্জগুলো, আপনার কাছে আমি একটু জানতে চাই যে আসলে আপনারা কিভাবে এই চ্যালেঞ্জগুলোকে ওভারকাম করার জন্য দলীয়ভাবে পরিকল্পনা করে এগোচ্ছেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে আমাদের যখন আমাদের দলের প্রধান, আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বর্তমানে প্রধানমন্ত্রী, তার কিন্তু একটা বড় একটা হোমওয়ার্ক ছিল। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে শুধু 31 দফা রাষ্ট্র মেরামতের কাজ শুধু নয়, এক সম্ভাব্য সরকার গঠন হলে একটা দেশ পরিচালনার জন্য যে প্রথম দিন থেকেই যাতে খুব বেশি প্রায়োগিকভাবে দেশের সমস্যাগুলোকে সমাধান করবার জন্য এবং যে বিষয়গুলো নিয়ে মানুষের প্রশ্ন রয়েছে, জানার আছে এবং মানুষের প্রতিদিনকার ভালো মন্দের সাথে যে বিষয়গুলো জড়িয়ে থাকে সেগুলোকে কিভাবে অ্যাড্রেস করা যায় তার একটা প্রস্তুতি কিন্তু নিয়েছেন উনি। এবং সেজন্য বিভিন্ন টিম গঠন করে দিয়েছিলেন যারা বিভিন্ন সেক্টরে কাজ করেছে, তারা শিক্ষায় কাজ করেছে, স্বাস্থ্যে কাজ করেছে, পরিবেশে কাজ করেছে। এমনকি তার যে ভিশনারি কয়েকটা প্রোগ্রাম ছিল যাতে বাংলাদেশের কৃষককে অ্যাড্রেস করা, বাংলাদেশের নারী সমাজকে একটা সম্মানজনক জায়গা দেওয়া ফ্যামিলি কার্ডের মতো দিয়ে, ঠিক এই সবগুলো বিষয়গুলো নিয়ে কিন্তু তার যেটা হয়েছে কি যে মানে সরকার গঠনের পরে উনি কিন্তু কখনো একবার বলেন না যে আমাকে একটু বুঝতে সময় দিন, আমাকে একটু ধাতস্থ হতে দিন, এরকম না। তিনি কিন্তু প্রথম দিন থেকে বুঝিয়ে দিয়েছেন যে সরকারটাকে তিনি কিভাবে চালাবেন। তো সুতরাং চ্যালেঞ্জ যেটা ছিল সেই চ্যালেঞ্জটাকে উনি এত সহজ করে দিয়েছেন যেটা মনে হচ্ছিল যে এটার সাথে ওনার প্রস্তুতি ছিল। তো হ্যাঁ, অদৃশ্য চ্যালেঞ্জে কিন্তু যে নেই বা ছিল না সেটা নয়। যেমন আপনারা জানেন যে উপসাগরীয় যুদ্ধ যেটা আমেরিকা ইসরায়েলের সাথে ইরানের এবং সেই সংশ্লিষ্টতা পুরো পৃথিবীর আসলে এটার একটা সবাইকে ভাবাচ্ছে। হ্যাঁ, একটা যেটা ভূ রাজনৈতিক যে একটা বিষয় দাঁড়িয়েছে সেটার সাথে বাংলাদেশকে তো আলাদা হওয়ার কোনো সুযোগ তো ছিল না। তো সেটা যেভাবে এসেছে আমাদের কাঁধের উপরে বলতে গেলে সেটা তো প্র্যাকটিক্যাল একটা দেশের জন্য, এটা তো কেউ সৃষ্টি করেনি, তাই না? এটা আন্তর্জাতিকভাবে একটা সমস্যা দাঁড়িয়ে গেছে। সেটার সাথে সরকার হিসেবে জাতীয়তাবাদী দলের সরকার জনাব তারেক রহমানের নেতৃত্বে সেটাকে কিভাবে সামাল দিতে পারে তার চেষ্টাটা তাদের ছিল। প্রথম থেকে তারা চেষ্টা করেছিল যে কোনোভাবে যেন কিন্তু এই জায়গায় যদি ডক্টর মওদুদ হোসেন আপনাকে থামিয়ে আমি একটু বলি যে যে কথাটা আপনি বলছেন সেটা সামগ্রিক অবস্থা আমরা সবাই জানি এবং একটা শ্রেণী যদি আমরা আর্থসামাজিক অবস্থার উপরে যারা বসবাস করছে তাদের চিন্তাভাবনা এই জায়গাটা একরকম, আর যারা নিচে বসবাস করছে এবং আমরা যদি একটা জনগোষ্ঠী যারা কিনা ভাইরাল নিউজগুলোর প্রতি বেশি আকৃষ্ট কিংবা ওই অর্থে তথ্য উপাত্ত নির্ভর জায়গাগুলোতে তারা বিশ্বাস করে না, তাদের জন্য তো আসলে কিছু ব্যাপার যে এই যে আমরা যদি জ্বালানি সংকটের কথা বলি সেটা একেবারে দৃশ্যমান যে প্রতিটি রাস্তার পাশে পাম্পের ধারে কাছে সেগুলো বড় বড় লাইন দিয়ে এই জায়গাটা আসলে সরকার কিভাবে এই চ্যালেঞ্জটা মোকাবেলার জন্য পরিকল্পনা করছে বা দলই বা আপনাদের মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলই বা আসলে কিভাবে সহযোগিতা করতে চাচ্ছে? এই ব্যাপারটা কি জানেন, এটার একটা যদি আপনি দেখেন যে কয়েকটা অংশ রয়েছে, এটা পরিপূর্ণভাবে এই যে লম্বা জ্বালানি তেলের লাইনের যে বিষয়টি আমরা বলছি সেটা মোটর বাইক এবং যেটা প্রাইভেট কার বলি যেটা, সেটা লাইনটাই বড়। অথচ এই যে দুটো জ্বালানি পণ্যের জন্য এই লাইন দুটো, সেই জ্বালানি পণ্যের ক্ষেত্রে কিন্তু আমাদের স্বনির্ভরতা কিন্তু অনেকটাই, আপনারা জানেন যে আমাদের গ্যাস কন্ডেন্সার থেকে। তবে এই জায়গায় আমি একটু জুড়ে দিই তাহলে আপনাকে। বিবিসি বলছে যে এটা সরকারের এক ধরনের পরিকল্পনার ভুল
তাদের রিসেন্ট যে আসলে এটা ঠিক এইভাবে বলা যাবে না। পরিকল্পনা একজনের সেই দৃষ্টিভঙ্গি থাকতেই পারে, তারা মনে করতে পারে যে পরিকল্পনার ভুল কোন অর্থে বলবো, পরিকল্পনার ভুল কি আমরা এইভাবে বলবো যে রেশনিং করা ভুল হয়েছে, সেটা একটা অর্থে বলতে পারে কেউ। কেউ বলতে পারে যে সেই সময় জ্বালানি তেলের বিশ্ববাজারের দাম বেড়েছে, সরকার কেন বাড়ায়নি, তখন বাড়িয়ে দিলে পারতো, পরে বাড়িয়েছে। এই ব্যাপারগুলো বলতে পারে, কিন্তু একটা সরকারের যা হয় কি, একটা সরকার কিন্তু সবসময় জনবান্ধব থাকতে চায়। এবং বিএনপি কিন্তু এই জিনিসটা বোঝাবার চেষ্টা করেছে যে একটা পরিবার তো দেশ, তাই না? আমি ভর্তুকির টাকা যদি দিই, তাহলে সরকারকে ভর্তুকির টাকা দেয়, তা তো না, সরকার ভর্তুকির টাকা আমার আপনার পকেট থেকে নিয়ে তো দেয়। তো সুতরাং তাদেরও কিন্তু এই জায়গায় একটা সহনশীলতার জায়গায় থাকতে হয়, যে আমি দেশের জনগণের জন্য কতটুকু সীমাবদ্ধতার জায়গা আছে। আবার একই সাথে দেশের সাধারণ মানুষ যারা এই সুবিধাটা নিচ্ছে, যারা তারা এটার প্রয়োগ যদি করে, সেটা একটা সমস্যা। কারণ আপনি যদি আপনার বাড়িতে প্রয়োজনের চাইতে বেশি যদি জ্বালানি তেলের মজুদটা করে রাখেন, যে অন্য যা হোক আমি আমারটা বোধহয় একটু সংরক্ষণের দিকে যাই, এটি আমাদের মনে হয় যে আমাদের একটা সত্যি কথা বলতে গেলে নৈতিক জায়গাতে আমাদের একটু স্খলন রয়েছে। এই জায়গাতে আমাদের কিছুটা পিছনে পড়ার নৈতিকতার জায়গাটায় আপনি বলছেন, আমি ফিরবো আপনার কাছে এই বিষয়টা নিয়েই, কারণ এটা আসলে খুবই গভীর এবং খুবই বড় একটা বিষয়। আমরা শুনতে চাই আপনাদের মতো অভিজ্ঞজনদের কাছ থেকে। আসতে চাই জয়নাল আবেদীন শিশির, আপনার কাছে জানি আমরা যা দেখছি যে আসলে বিশেষ করে নির্বাচন পরবর্তী যে এনসিপি তাদের কথা এবং জামাত এনসিপি জোট, তার সাথে বিএনপির যে সম্পর্ক বা দূরত্ব একটু বেশি রকম করে আমার মনে হয় লাস্ট যদি আমরা 1 মাসে দেখি চোখে পড়ছে। এই জায়গাটা নিয়ে আসলে আপনি কি বলবেন এনসিপির পক্ষে বা আপনার নিজের ভাবনা থেকে? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ-আলোচক পাগল ভাইকে। দেখেন, এনসিপি যে আমাদের জোট এবং সংসদের মানে উত্তপ্ত, রাজপথ উত্তপ্ত, এই ব্যাপারে আমি বলার আগে একটু জ্বালানি বিষয় একটু শেষ করে আসছি, যাতে ভাই এই জিনিসটা বলছেন। দেখেন, ভাই বলছে যে সরকারের পর্যাপ্ত হোমওয়ার্ক আছে। আমার কাছে কেন জানি মনে হচ্ছে সরকারের হোমওয়ার্ক থাকতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে যোগোপযোগী এবং টেকসই পর্যাপ্ত হোমওয়ার্ক নাই। কারণ দেখেন, এই যে জ্বালানি সংকটটা, এটা কিন্তু একটা বৈশ্বিক সংকট, সবাই জানি। কিন্তু এখন সরকার তো এর দায়িত্বে আছেন। সরকারের কাজ কী ছিল? ক্রাইসিস ম্যানেজমেন্ট করা। কিন্তু সরকার তো ক্রাইসিস ম্যানেজমেন্ট যদি না করতে পারেন, ব্যর্থতাটা কিন্তু সরকারের। যদিও মানে যুদ্ধটা সরকারের কোনো দায় নেই, এটা চাপিয়ে দেওয়া ইরানের উপর যুদ্ধ বা সারা পৃথিবীবাসী এখানে সাফারার। কিন্তু আপনি যখন কোনো ক্রাইসিস হবে, এটার ম্যানেজমেন্টের পুরো দায়িত্বটা কিন্তু সরকারের। এখন সরকার কি এই ক্রাইসিস ম্যানেজমেন্ট করতে পারছে? আপনি মানে মিনিমাইজ করতে পারতেছে না তো। কেন, কীভাবে পারতেছে না? দেখেন, সরকার সবার আগে মানে বলেছে, সরকারের মন্ত্রীরা বলেছে, বিভিন্ন নেতা পর্যায়ের লোকজন বলেছে যে দেশে কোনো জ্বালানি সংকট নাই। কিন্তু ঠিক আমরা বিপরীত দিকে দেখছি, আন্তর্জাতিক গণমাধ্যম বলছে পৃথিবীর যে কয়টি দেশে এই যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি ফুরিয়ে যেতে পারে, জ্বালানিতে দেউলিয়া হয়ে যেতে পারে, এর মধ্যে বাংলাদেশ প্রথম। আন্তর্জাতিক গণমাধ্যম। সরকার বলছে কোনো ক্রাইসিস নাই। সরকার বলছে কি দেশে পর্যাপ্ত জ্বালানি মজুদ আছে। অথচ আমরা দেখছি ইস্টার্ন রিফাইনারি, যেটা আমাদের ক্রুড অয়েল মানে পরিশোধন করে, সেটা 2 মাস ধরে জ্বালানি সংকটের কারণে বন্ধ। সরকার যে এখন বর্তমান প্রধানমন্ত্রী, তিনি আন্তর্জাতিক যে সহযোগিতা আমাদের যে দাতা গোষ্ঠীগুলো রয়েছে বা সহযোগী বন্ধু ফোরামগুলো রয়েছে, তাদের কাছে বলেছেন বাংলাদেশ 2 বিলিয়ন বা জ্বালানি খাতে যদি বাংলাদেশ সহযোগিতা না পায়, বাংলাদেশের একার পক্ষে এই জ্বালানি সংকট উত্তরানো সম্ভব না। বাংলাদেশ ভয়াবহ বিপদের দিকে পড়ছে। প্রধানমন্ত্রী সহযোগিতা চেয়েছেন, কিন্তু আবার অপরদিকে প্রধানমন্ত্রী বৈশ্বিক ফোরামে অসহায়ত্ব প্রকাশ করছেন, সহযোগিতা চাচ্ছেন, হাত পাততেছেন জনগণের জন্য, কিন্তু জনগণকে আবার ভুল তথ্য দিচ্ছেন দেশে বলতেছেন। এটা কি আসলে এরকম ব্যাপারটা? একটা জিনিস বলি, দেখেন সরকার আমি একটু যোগ করে দিই, আপনি যেটি বললেন অ্যাড্রেস করতে চাই ব্যাপারে, যে এটা কি আসলে সরকার এরকম যে যেহেতু জনগণ একটা আমরা জানি যে শুধু আসলে জ্বালানি সংকট না, আরো অনেকগুলো সংকটের মধ্যে দিয়ে বাংলাদেশ এসে যাচ্ছে, বিশেষ করে কোভিড এবং এই যে পরপর 2টো যুদ্ধ এটার, তো সেখানে কি আসলে কোনোভাবে সরকার এরকম চাচ্ছে যে জনগণকে একটা স্বস্তির জায়গায় রেখে তারা যত দ্রুততম সময়ের মধ্যে একটা সংকট থেকে উত্তরণ ঘটাতে পারে? আপনি যাদের জন্য কাজ করছেন, যাদেরকে আপনি ভালো রাখতে চাচ্ছেন, তাদেরকে যদি আপনি না জানান আপনি কি জন্য তাদের জন্য কীভাবে কাজ করছেন, তাকে অন্ধকার রাখেন, তাকে সহযোগিতার জন্য তারও কোনো সহযোগিতা নিচ্ছেন না, তার তো একটা মেন্টাল মানে প্রস্তুতিও আছে, আপনাকে ধৈর্য ধরবে কতটুকু পর্যন্ত, তাহলে তো হবে না। এটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে সরকার যে ক্রাইসিস ম্যানেজমেন্টে ব্যর্থ কূটনীতিতে। দেখেন, হরমুজ প্রণালীতে আমাদের 5টা জাহাজ ছেড়ে দেওয়া হয়েছিল, কিন্তু সরকার এই যুদ্ধে একটা পক্ষের দিকে, যুদ্ধের যে 2টা পক্ষ, একটা পক্ষের দিকে অতিরিক্ত ঝুঁকে যাওয়ার কারণে আমাদের 4টা জাহাজ এখন পর্যন্ত আসেনি, একটা জাহাজ আসছে। এই যে আমরা এই যে বঞ্চিত হলাম, এটা সরকার এটা ম্যানেজমেন্ট করতে পারে নাই। দ্বিতীয়ত হচ্ছে দেখেন, জ্বালানি সংকট আপনার যদি স্মরণ থাকার কথা, পৃথিবীতে 200 বছর আগেও এই ফসিল ফুয়েল ছিল না,
একদম 200 বছর পরে বা 150 বছর পরেও কিন্তু এই আপনার জ্বালানি থাকবে না, আপনাকে বিকল্প জ্বালানি তৈরি করতে হবে। আমরা বারবার বলছি সরকারকে, এবং এটা রাতারাতি আমরা সম্ভব যদি না। দেখি যে আসলে সরকার তো চতুর্থ শিল্প বিপ্লবের রিনিউয়েবলের দিকে পরে যাচ্ছে না, বলছে 2030 সালে গিয়ে সে নবায়নযোগ্য জ্বালানি 10,000 মেগাওয়াট করবে। অথচ সেই স্কুল 3 দিন কমাই দিল, সরকারি অফিস আদালত কমাই দিল। যদি এই সরকারি অফিস আদালত এবং স্কুলের ছাদে যদি সে মানে সোলার প্যানেল করে পুরোপুরি জ্বালানি সংকট না কমলেও 5,000 মেগাওয়াট মানে এটা আপনি যেটা বলেছেন আমি এটা নিয়ে অবশ্যই ফিরতে চাই ডক্টর মওদুদ হোসেন আপনার কাছে। আমি আবার আসবো শিশির, আসতে চাই আবার ডক্টর মওদুদ হোসেন আপনার কাছে। যে এই যে বলছে যে ব্যর্থতার জায়গার রেসপন্স আমি করতে চাই। শিশির যে জায়গাতে কথাটা বলছে সেটা হচ্ছে যে ওর অবস্থান থেকে তাকে এটা বলতেই হবে, কারণ প্র্যাকটিক্যালি এটা তার জায়গা। তবে এই জায়গাতে হয় কি যে দায়িত্বশীলতার একটা প্রশ্ন রয়েছে আর কি, যে আমি পুরো ব্যাপারটাকে কোন জায়গায় নেব। শিশির যদি এটা বলতো যে ইস্টার্ন রিফাইনারির কথার পাশাপাশি যদি এটা বলতে পারতো যে বাংলাদেশে ইস্টার্ন রিফাইনারির বাইরেও বেসরকারি পর্যায়ে কিন্তু জ্বালানি পরিশোধনের অনেকগুলো রিফাইনারি আছে, সেটা একটা তথ্য। এই জায়গাতে তথ্যটাকে যদি একটু পরিপূর্ণ করতো তাহলে মানুষের কাছে কিন্তু এটা ইতিবাচকভাবে যেত আর কি। আরেকটা যেটা বলি সেটা হচ্ছে যে সকল ক্ষেত্রে সব জ্বালানি তো পরিশোধযোগ্য জ্বালানি হিসেবে আসে না। যেগুলো ডিজেল কিংবা ফার্নেস অয়েল কিংবা এলপি যেটা আসে সেটা তো প্র্যাকটিক্যালি তাকে পরিশুদ্ধ করবার বা তাকে রিফাইন করবার দরকার হয় না, এটা তো ব্যবহারযোগ্য অবস্থাতেই আসে। সুতরাং জ্বালানি সবগুলো কিন্তু ইস্টার্ন রিফাইনারি ডিপেন্ডেন্ট জ্বালানি ব্যবস্থাপনা নয়। আর দ্বিতীয় যে জিনিসটা বলছেন যে সরকারের ঠিক কোনো পরিকল্পনা বা ব্যবস্থাপনা নেই, প্রধানমন্ত্রী বিশ্বব্যাপী সহায়তা চাইছেন, এই ব্যাপারে বিশ্বব্যাপী সহায়তার কথা তো খুব প্রাসঙ্গিকভাবেই আসতে পারে। কারণ আমাদের জ্বালানি ব্যবস্থাপনায় তো আমরা স্বয়ংসম্পূর্ণ নই, আমাদের জ্বালানি সংকটের ব্যাপারটা সবসময় বৈশ্বিক জায়গা থেকেই নির্ভরতায় আছে। আর যে জিনিসটা সর্বশেষে সে যেটা বলছিল যে সোলার প্যানেল, একটা ব্যাপার হলো কি যে রাতারাতি তো সোলার প্যানেল দিয়ে পুরো দেশ ভরিয়ে দেওয়া যাবে না। আর একটা জিনিস হলো কি সোলার প্যানেল একটা বাড়ির ছাদে বসতে পারে, সেটাকে ন্যাশনাল গ্রিডের সাথে সংযুক্ত করতে হবে, তা নাহলে বিদ্যুৎটা তো সে বাড়ির মধ্যে থেকে যাবে। ওই যে 10,000 মেগাওয়াট বিদ্যুতের কথা যেটা বলছে, সেই 10,000 মেগাওয়াট বিদ্যুৎটা বাংলাদেশের বাড়ির ছাদগুলোতে লাগালে আপাত দৃষ্টিতে তৈরি হতে পারে, কিন্তু সে তৈরি হওয়া পণ্যটাকে জাতীয় গ্রিডে যদি আপনি না নিই তাহলে কিন্তু আপনার কাছে পৌঁছবে না। এটা সেই অবকাঠামো তৈরি করবার জন্য তো কিছুটা সময় দরকার আছে, এবং সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চাইতে অন্য কেউ এই জ্বালানি সংকটের ব্যাপারটা এত কঠিন করে বোঝে না। এই কারণে কথাটি বলছি যে আগামী দিনে কোনোভাবে আসলে আপনাদের অবশ্যই সরকার থেকে কি এটা গ্রহণ করেছে কিনা, সরকারের পরিকল্পনার মধ্যে এটা পরিপূর্ণভাবে আছে। যেহেতু এটা শুধুমাত্র জ্বালানি বলে না যে আমরা নবায়নযোগ্য জ্বালানির দিকে শুধু এই জন্য যেতে চাই না যে আমাদের জ্বালানি নির্ভরতা অন্য জায়গায় আছে, এর সাথে পরিবেশেরও একটা ব্যাপার রয়েছে। নবায়নযোগ্য জ্বালানির মধ্যে সোলার বিদ্যুৎটা হচ্ছে একমাত্র যেটা পরিবেশের জন্য তার কোনো ক্ষতির ইফেক্ট নেই। তো সুতরাং যে সরকারের এই দায়বদ্ধতা আছে সেই সরকারকে অন্তত হ্যাঁ উনি বলতে পারেন কথাগুলো, কিন্তু সরকারের পরিকল্পনার মধ্যে নেই বা করছে না এটা যদি বলা হয় না তাহলে তাদের প্রতি একটা অবিচার করা হয়। কারণ হচ্ছে যে বাস্তব কথা যেটি সেটা হলো এই যে বাংলাদেশের জ্বালানি সংকটটা আগামী দিনে সংকট না, জ্বালানির প্রয়োজনীয়তা বাড়বে, এবং সেক্ষেত্রে সে জ্বালানির বহুমুখিতার যদি থাকে আমি যদি ফসিল ফুয়েল নির্ভরতা সম্পূর্ণ জ্বালানির পরিবর্তে অন্য যে বিকল্প ব্যবস্থাগুলো আছে, যেমন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের কথা সেটা শিশির কিন্তু বলেনি, সেটা এই বছরে কিন্তু জাতীয় গ্রিডে আসবে। সেখানেও বিগত সরকারগুলো কিছু কাজ করে দেয়নি, সেটা হচ্ছে প্রায় 1250 মেগাওয়াট বিদ্যুৎ কিন্তু একটা ইউনিট থেকে আসবে রূপপুরেরটাই, কিন্তু সেটাও জাতীয় গ্রিডে নেওয়ার জন্য যে অবকাঠামো তৈরি করার দরকার ছিল, যে সঞ্চালন লাইন হওয়ার দরকার ছিল, সেটা কিন্তু সরকার আগে করে নাই। তো এখন এই জায়গাগুলোকে কিন্তু যদি 2 মাসের একটা সরকারকে যদি আমি এত বেশি করে অভিযোগের পাল্লায় ফেলে দিই তাহলে কিন্তু হবে কি একটা যেটাকে আমরা বলি না যে দায়িত্বশীল বিরোধিতা করা। তবে এই যে 2 মাসের কথা আপনি বলছেন, আমরা যদি অন্যান্য যে কোনো সময়ের যখন আসলে একটা নিয়মতান্ত্রিকভাবে সরকার ক্ষমতা পরিবর্তিত হয়ে নতুন সরকার দায়িত্ব নেয় সেটা, আর মাঝের আসলে 20 মাস যে অন্তর্বর্তীকালীন 18 মাস অন্তর্বর্তীকালীন সরকার, সেটার সাথে তো একটা বড় পার্থক্য। আপনার কি মনে হয় যে এটা কি আসলে বড় একটা ব্যত্যয়? হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু একটা জিনিস হলো কি বিএনপি কিন্তু এইভাবে কথাগুলো কখনো বলেনি যে বিগত সরকার এই করে গেছে সেই করে গেছে, সে নেওয়ার পারছি না, কারণ এটা খুব প্র্যাকটিক্যাল জায়গা। কারণ বিগত সরকারের যে জায়গাগুলোতে সীমাবদ্ধতা ছিল সেটা দেশের মানুষ জানে। কারণ আপনি তো একটা জিনিস নিশ্চয়ই জানেন যে আন্তর্জাতিক কোনো পরিমণ্ডলে অনির্বাচিত সরকারের সাথে কেউই কোনো ব্যবসায়িক লেনদেন বলেন, কূটনৈতিক কোনো একটা স্থায়ী কোনো একটা সিদ্ধান্ত বা চুক্তি এগুলো করতে চায় না। তারা সবসময় দেখতে চায় যে জনগণের ম্যান্ডেট নেওয়া একটা সরকার তার সাথে কাজ করতে একটা স্বাচ্ছন্দ্যবোধ তারা করে, কারণ সেখানে তাদের বিনিয়োগের নিশ্চয়তা থাকে, বিনিয়োগের অর্থে যে লভ্যাংশ আছে ফেরতের নিশ্চয়তা থাকে, সম্পর্কের একটা স্থায়িত্বের প্রশ্ন থাকে। তো এখন তো যত দিন যাচ্ছে আমরা ততই কিন্তু দেখছি যে আমরা যতটা আশা করেছিলাম যে ডক্টর ইউনূস যে তার যে নেতৃত্বের যে সরকার যেটা অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ছিল, তারা যদি এই কাজটা যদি আরেকটু দক্ষতার সাথে করতেন তাহলে হয়তো বিএনপির জন্য চাপটা কম হতো।
তবে এটা নিঃসন্দেহেই মানে বলতে হয় যে একটা 2 মাস বয়সী সরকারের জন্য, এবং 2 মাস বয়সী না, সমস্যাগুলো তো আসলে আগে থেকে একদম যখন না, তারপরে আমরা মনে করতে এটা জি। বলতে চাই না যে এটা একটা দায় হিসেবে বলবো যে হ্যাঁ। না আগের সরকার সব জঞ্জাল রেখে গেছে, এটা সেটা। হ্যাঁ, সেই সেটা জায়গা হতে পারে থেকে যেটি বাস্তবতা। আপনি বললেন, দেশের জনগণ সহ আমরা যদি দেখি যে যারা একটুখানি আমাদের দেশের নিয়ে যারা ভাবেন, সেসব ব্যক্তিত্বরা কিন্তু বলছেন যে আমাদের জাতীয় গ্রিডের সাথে আসলে সোলার এনার্জিটাকে Connect করার একটা কানেক্ট করা এবং কম্প্যাক্টলি এটা এটা যত এই- দ্রুত সময়ের মধ্যে, right. এই জায়গা থেকে এটা হলো কি যে একটা বলা আছে, এই প্রকল্পটা এরকম যে প্রতিটি ঘরে একটা করে বিদ্যুৎ কেন্দ্র, কিন্তু কেন্দ্রটার মধ্যে হয় কি যে দুটো জিনিস আছে। সেটা হচ্ছে যে আপনি যদি সোলার প্যানেলটা রেখে দেন এবং সেটা যদি ব্যবহার করেন, তাহলে তাৎক্ষণিকভাবে ব্যবহার করতে হয়। এটাকে সঞ্চয় করা যাবে না। একদম যদি সঞ্চয় না করেন তাহলে জাতীয় গ্রিডে দিতে হবে। আর যদি মনে করেন যে না দিনের বেলায় সঞ্চয় করা বিদ্যুৎটা আপনি রাতে ব্যবহার করবেন, তাহলে তার জন্য কিন্তু আরেকটা যান্ত্রিক আলাদা ব্যবস্থা, প্রস্তুতির। আরেকটা যান্ত্রিক ব্যবস্থাপনা জি। দরকার, সেটাও ব্যয়বহুল। সেজন্য এই মুহূর্তে যেটা চিন্তা আছে সেটা তবে হচ্ছে যে ব্যক্তিগতভাবে যে আমরা যদি ঢাকার শহরের কথা বলি, ঢাকা শহরে যে অ্যাপার্টমেন্ট কালচার, সেখানে কিন্তু একটা সিস্টেমেটিক মোটামুটি একটা ব্যাপার আছে তাদের বিদ্যুৎ ব্যবস্থাপনা বা জ্বালানির। তাদেরকে কি আপনারা কোনোভাবে আসলে উৎসাহিত করার কথা ভেবেছেন যে সরকারি- তারা নিজস্ব একটা সোলার প্যানেলের এমনিতে মাধ্যমে বহুতল নিজস্ব যে ব্যবহার বহুতল ভবন তৈরি করার ক্ষেত্রে রাজুকের নীতিমালাতে কিন্তু বলে দেওয়া আছে যে তাদের একটা নির্দিষ্ট পরিমাণ বিদ্যুতের ব্যবস্থাপনা তাদেরকে সোলার বিদ্যুৎ থেকে নিতে হবে। কিন্তু এটা অনেকে হয়তো দেখানোর জন্য হয়তো সোলার আগে প্যানেল এইভাবে বসিয়ে রাখে, গুরুত্বের কিন্তু সেই সাথে- প্যানেল থেকে বিদ্যুৎ সত্যিকার অর্থে সংযুক্ত হয়ে তার ব্যবস্থাপনার মধ্যে যে তারা সেই জায়গায় যাচ্ছে কিনা এটা হয়তো দেখা হয়নি এইভাবে। তবে যেটা হয়তো মানে খুব শিগগিরই হয়তো আমার মনে হয় যে অ্যাড্রেস করা দরকার বা নিশ্চয়ই, একটা নিয়মের মধ্যে নিশ্চয়ই, হয়তো নিশ্চয়ই। আনতে পারে। আমরা শুনবো আরো বিভিন্ন বিষয় আছে, এর মধ্যে আবার আসতে চাই আপনার কাছে প্রথম প্রশ্নটা নিয়ে, জয়নুল আবেদিন শিশির, যেটা ছিল যে আসলে এনসিপি জামাত জোট এবং বিএনপির সাথে নির্বাচন পরবর্তী বিগত 1 মাসের যে চিত্র, বিশেষ করে সংসদে যে বিভিন্ন আচরণ, বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে আপনি আসলে এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন? আচ্ছা দেখেন, এই প্রশ্নগুলো বারবার বলছি যে 2 মাসের একটা সরকার, 2 মাসের একটা শিশু সরকার, সরকারকে এত তাড়াতাড়ি আমরা রাজপথে এবং সংসদে বিরোধিতা করছি, এটা এরকম ঠিক মনে করছি হয় কিনা? বাংলাদেশের এই পর্যন্ত 12টা সংসদীয় কোন সরকারের ক্ষেত্রে বোধহয় এরকমের হয়নি। দেখেন, এই বাংলাদেশে প্রথম ঘটছে এরকম ঘটনা যে এরকম দায়িত্বশীল মানে বিরোধী দল, যে বিরোধী দলের এমপিরা পার্লামেন্টে বেশি সময় ব্যয় করে, সরকার দলের এমপিরা পার্লামেন্ট থেকে মানে ফাঁকিবাজি করে তাড়াতাড়ি বের হয়ে যায়। এবং এটা স্পিকার কর্তৃক স্বীকৃত যে তারা খুব ডিসিপ্লিন, তারা সংসদে নিয়মিত থাকে বিরোধী দল। সুতরাং বিরোধী দলকে কখনো বলা যাবে না সে পার্লামেন্টের প্রতি আচ্ছা, বা কিন্তু আপনি সংসদে যে সে বিরোধী অমনোযোগী। দল হিসেবে তো আসলে আছে, আমরা এখন জানি বিরোধী যে দলের রাজপথে- জামাত, হ্যাঁ। কিন্তু এখন তো জনগণ যেটা বলছে, এগারো দলীয় জোটকে even আমরা বলছি। পত্রপত্রিকাগুলো বলছে যে জামাতের বি টিম হিসেবে এনসিপি কথা বলছে, এনসিপি কাজ করছে। এটা আসলে আপনি কিভাবে ব্যাখ্যা করেন? আচ্ছা, আমি আপনাকে একটা জিনিস বলি, আপনি যদি কারোর সাথে জোট করেন প্রকাশ্যে, সে তো আপনার মিত্র, আপনার বি টিম হওয়ার দরকারটা কি? এখন কি তার মানে জামাত এনসিপি এটা তো আমি তো জোটে করলাম তার সাথে, আমি না, তার জোট সাথে তো আমি করেছেন। তার সাথে কি কোনো লুকিয়ে কোনো মানে কিন্তু আলাদা করলাম না। যেমন হাসনাত আব্দুল্লাহ একবার বলেছিলেন যে না, আমাদের রাজনৈতিক আদর্শ ভিন্ন, নির্বাচনের ক্ষেত্রে আমরা একই জিনিস তো আপনার আমি আর আসলে কি তাই? মানে তাহলে এই যে কথাটা যে আমরা রাজনৈতিকভাবে বিভিন্ন আদর্শ, কিন্তু আমরা জোট করলাম একসাথে, ব্যাপারটা একটু কেমন কন্ট্রাডিক্টরি হয়ে যায় না? আপনার মনে হচ্ছে এই জায়গাটাই আপনাকে আর একটু ক্লিয়ার করে দিলে আপনার সুবিধা হবে। দেখেন, আমরা শুধু জামাতের সাথে জোট করিনি, আমরা আরো বাকি 10টি দলের সাথে জোট করেছি। কিন্তু মূল তো আসলে এখন জামাত এবং এখানে একই হচ্ছে পক্ষে। মানে সবচেয়ে বড় দল হচ্ছে জামাত ইসলাম। কিন্তু আপনাকে স্মরণ রাখা উচিত আমরা কাদের সাথে জোট করেছি। আমরা কি জামাত ইসলামের সাথে জোট করেছি? শুধু জামাত ইসলামের সাথে? আমাদের সংস্কারপন্থী যে দলগুলো রয়েছে, যারা মানে ঐক্যমত কমিশনের সংস্কারকে প্রাধান্য দিয়েছে, এবং দেখবেন যে তারা সংস্কারের পক্ষে বেশিরভাগই নোট অফ ডিসেন্ট দেয়নি। যেগুলোতে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, তারা এগুলোতে মানে সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছে। ওই সমস্ত দলগুলোর সাথে কিন্তু আমরা জোট করেছি, নির্বাচনী ঐক্য করেছি। তাহলে ব্যাপারটা এর কি বাইরেও এখানে- একটা দল এখানে আছে কি যারা আসলে হচ্ছে, সংস্কারটা বিষয় নাকি বিএনপির সাথে বৈপরীত্য দেখানোটা আমি বিষয়? সে জায়গায় মানে আসছিলাম। আপনি কোন যদি আমার ব্যাপারটি আসলে আমার এখানে- একটু ক্লিয়ার করতে দিতেন। জি, দেখেন, please। এই সংস্কারকে প্রাধান্য দেওয়ার কারণে আমার তাদের সাথে জোট হয়েছে। এর মধ্যে একটা দলের সাথে আমরা জোট করতে পারি না, চেষ্টা করছি, ওরাও খুব সংস্কারের প্রতি খুব পজিটিভ ছিল, যে ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনের দল। এরাও কিন্তু সংস্কার আমাদের সাথে ঐক্যমত কমিশনে কিন্তু প্রায় আমাদের সাথে একমত তারা। এখন আপনি দেখেন, এই যে প্রথম দিন থেকে আমরা কেন মানে সরকারের বিরোধিতা করি, দেখেন এখন তো আমাদের বলতে হচ্ছে যে বিএনপির প্রস্তাব অনুযায়ী আপনার গণভোট দেওয়া হলো। বিএনপি ঐক্যমত কমিশনে বলছে যে না, এভাবে মানে জুলাই সনদ বাস্তবায়ন করা যাবে না। কিন্তু সেখানে তো নোট অফ ডিসেন্ট বিএনপি ছিল। না, বিএনপির প্রস্তাব নোট অফ মানে গণভোটের ব্যাপারে বিএনপি নোট অফ ডিসেন্ট ছিল না, এটা বিএনপির প্রস্তাব ছিল তো গণভোট দিতে হবে।
বরং আমাদের মানে যারা এখন জোট তবে সঙ্গী, এই ব্যাপারে তো প্রধানমন্ত্রী আমি নিজেও শেষ করলে বলেছেন। আপনাদের সুবিধা জি, হবে। জি। আমাদের যারা জোট সঙ্গী তারা অনেকে বলেছে লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডারের মধ্যে দিয়ে জুলাইকে বাস্তবায়ন করার জন্য, কেউ কেউ বলেছে। তখন বিএনপির পক্ষ থেকে তীব্র বিরোধিতা হয়েছে, না এভাবে করা যাবে না, জনগণের ম্যান্ডেট নিতে হবে, জনগণ সিদ্ধান্ত আচ্ছা, নেবে। এখানে এই জন্য আমি গণভোট- একটু শিশির আমি যোগ করে না, আমি দিতে শেষ চাই করে আপনাকে, দিচ্ছি আপনার বলার জন্য সুবিধা হবে, আমাদের যেহেতু সময় স্বল্পতা আছে। আমরা যদি দেখি যে আসলে একটা বিগত যে দীর্ঘ সময়ের পরে একটা গণতান্ত্রিক সরকারের কথা আমরা বলছি, মাত্র 2 মাস হলো গ্রহণ করেছে তারা দায়িত্ব, তার আগে 18 মাস, যেটা নানাভাবে আমরা অব্যবস্থাপনার কথা, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত অভিজ্ঞতা কম থাকার কারণ যাই বলি না কেন, 18 মাসে বাংলাদেশে একটা বড় ধরনের যে গ্যাপ সেটা তৈরি হয়েছে, এটা বোধহয় খালি চোখে দেখা যায়। তারপরে যখন একটা সরকার এসেছে এবং তার ক্ষমতা গ্রহণের 1 মাসের মধ্যে আবার শাহবাগে আন্দোলন হচ্ছে, আবার হচ্ছে সংসদে একটা বড় রকমের তোলপাড় ওয়াকআউট করার মতো ব্যাপারগুলো ঘটছে। এটা কি আসলে একটা যদি সংস্কারের কথা বলি অথবা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলি, কোনটার পক্ষে কি আসলে মানে শুভ ইঙ্গিত দেয়? আমার মনে হয় আমি যদি মানে একটু 1-1.5 মিনিট টানা বলতে পারতাম, জি, আপনার এই প্রশ্নগুলো প্লিজ থাকতো প্লিজ। না। দেখেন, আমরা কিন্তু বিএনপির কাছে মানে বিএনপি সরকারে আসার পরে বিএনপির কাছে কোনো অযৌক্তিক দাবি জানাই না, যেটা নতুন দাবি। আমরা বরং বিএনপি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি তার দলীয় ইশতেহারে, তার রাষ্ট্র মেরামত 31 দফায়, তার ভিশন 2030-তে এবং সে 72-এর সংবিধানের কথা বলে, আমরা বিএনপিকে বলি যে সেগুলোই মানুক, বিএনপির প্রতিশ্রুতিগুলো রক্ষা করুক। দেখেন, প্রতিশ্রুতি যে রক্ষা করে নাই, প্রথম হচ্ছে বিএনপির প্রস্তাব অনুযায়ী গণভোট আমরা গেলাম। বিএনপি বলে গণভোট ছাড়া জুলাই সনদ কার্যকর হবে না, এবং বিএনপির প্রস্তাবে গণভোট দেওয়া হলো, এবং গণভোটের জন্য বিএনপির বর্তমান যে দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব রংপুরের সমাবেশে গণভোটে হায়ের পক্ষে ক্যাম্পেইন করেছেন আবু সাইদের কবর জিয়ারত করার পরে। সেই গণভোট জয়যুক্ত হলো, 70% মেজরিটি পেল। ওই বিএনপি ক্ষমতায় আসার পরে প্রথম দিন এই গণভোটকে অস্বীকার করলো। গণভোটের যে ম্যান্ডেট অনুযায়ী যে শপথ নেওয়ার কথা সেটা নেয়নি, এবং সে তার 51% ম্যান্ডেটকে বৈধ মনে করে, কিন্তু গণভোটে 70% ম্যান্ডেটকে অবৈধ মনে করে। অথচ তারেক রহমান সাহেব নিজে গণভোটের জন্য ক্যাম্পেইন করেছেন, জনগণকে বলেছেন হায়ের পক্ষে ভোট দেন। আমরা তো ওইটাই বলতে চাচ্ছি যে জনগণ তারেক রহমান সাহেবের কথা শুনেছেন। আমি আপনাকে ক্লিয়ার করছি, অনেক ধন্যবাদ। জনগণ তারেক রহমান সাহেবের কথা শুনে তো হ্যাঁ ভোট দিয়েছে, এখন জনগণ তারেক জনগণের কথা শুনছেন। আচ্ছা, এই অথচ থেকে আপনি যদি এই বলেন, অথচ থেকেই যাই, সেটা হচ্ছে যে দেখুন, গণভোট বিষয়গুলো নিয়ে ঠিক এনসিপি জামাতের পক্ষ থেকে এমন একটা জায়গাতে ঠিক বলবো যে সংস্কার প্রস্তাবনা নিয়ে যখন কমিশনে আলোচনা হচ্ছিল, তারা এমন একটা জায়গা নিচ্ছিল যে এটার বিরুদ্ধে কোনো একটা কথা বললে বোধহয় পুরো একেবারে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। প্রশ্নটা হলো অন্য জায়গায়, সেটা হচ্ছে যে গণভোট একটা হয়েছে এবং গণভোটের পক্ষে জনাব তারেক রহমান তার পক্ষে হাতে ভোট চেয়েছেন রংপুরে। আমি যে নিজে সেই সমাবেশে উপস্থিত, আমি নিজেও ছিলাম। প্রশ্নটা হচ্ছে আমরা যে সংবিধানের মধ্যে দিয়ে আছি, ওনারা কিন্তু সংবিধানের আলোকেই কিন্তু শপথ নিয়েছেন। যে কথা বলছে যে গণভোটের জন্য দ্বিতীয় শপথ নিতে হবে, কিন্তু তারা কিন্তু শপথ নিচ্ছেন সংবিধানের আলোকে, যে সংবিধানের কোনো জায়গাতে এই কথাটি নেই। বিএনপি সে জায়গাতে একটা পপুলার মানুষের চাওয়া ছিল, সেই অর্থে কিন্তু বলেছে এটা, কিন্তু তার সাথে সাথে এটাও বলেছে যে সংবিধান সংশোধন হয়ে গেলে আমরা কি সে রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দেখে এই সংবিধানের যে পরিবর্তনগুলো বৈধতা আনতে পারবো, নাকি দ্বিতীয় কোনো একটা গণভোটের প্রয়োজন সামনে হবে? এই প্রশ্ন উত্তর কিন্তু শিশিরদের দিতে হবে, যে গণভোটটা হয়ে গেছে সেই গণভোটকে এইরকম ম্যান্ডেটকে দিয়ে দিয়েছে যে আমি সংবিধানে যাই কিছু পরিবর্তন করি না কেন সেটার আগাম অনুমতি আমার নেওয়া হয়ে গেছে, নতুন করে আর কোনো গণভোট করতে হবে না। বিএনপি এই জায়গাতে কিন্তু একটা পরিপূর্ণভাবে একটা সাংবিধানিক প্রশ্নের মুখোমুখি আছে, যেখান থেকে বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে যে এই যে সংবিধানে যে পরিবর্তনগুলো সংযোজিত হবে, যেটা বিএনপির বলা 31 দফা, তার একই সাথে আমরা যে সংস্কার কমিশনের যে ব্যাপারগুলোকে এগ্রি করেছি, যেটা প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য বলি, সংসদে উচ্চকক্ষ বলি, এগুলো আমরা যদি সংযুক্ত করি, সেটাকে ওই রেট্রোস্পেক্টিভ ইফেক্টের কারণে এটা বাস্তবায়ন হয়ে যাবে, নাকি এই পরিবর্তনের সাথে যদি আরও অনেকগুলো ইস্যু যদি যুক্ত হয়, সেগুলোকে একখানে করে আরেকটা নতুন গণভোট না দিলে সেটার বৈধতা প্রতিষ্ঠিত হবে কিনা সেই এক্সারসাইজ আমি থিওরিটিক্যালি আমি যেটা বলি, তাদের যে সংবিধান বিশেষজ্ঞ তাদের দলে যারা আছে তাদের কিন্তু করা দরকার। আরেকটা যেটা আছে কি, যে বিরোধিতার কথা, যেটা কথাটা আসছিল যে বিরোধিতা করছে যারা, আমাদের তাতে কোনো অসুবিধা নেই বিরোধিতা করবার জন্য, কারণ সংসদ কিন্তু প্রকৃত অর্থে কিন্তু বিরোধী দলের, সরকার দলের কিন্তু সংসদ না, কারণ সরকার দলের তো কথাবার্তাগুলো খুব থাকে সীমিত, তারা তো আর সরকারের সমালোচনা সরকারের পক্ষ থেকে করে না। বিরোধী দলের কাজই হচ্ছে সমালোচনা করার, ফলে তারা উচ্চকণ্ঠ থাকবে, তারাই বেশি কথা বলবে। ঠিক আছে, কি আসলে জামাত একটু বেশি রকমের শক্ত বিরোধী দল, এটা বোঝানোর জন্য কি তারা আসলে এত দ্রুত সমালোচনা শুরু করেছে? আসলে বিষয়টা হলো কি, যে অনভিজ্ঞতা রয়েছে জামাতের, কেন যারা হয়তো সম্ভবত 2-1 জন বাদ দিয়ে
বিরোধী পক্ষে যারা আছে তাদের কেউ কিন্তু প্রথমবার, সবাই কিন্তু প্রথমবারের মতন সংসদ সদস্য, তাদের উচ্চকিত হয়ে নিজেদের উপস্থিতি জাহির করতে হয়, এটাই সত্যি কথা। আচ্ছা, সেটা মানে তাদের করতে সংসদীয় হবে। যে সংস্কৃতি সেই হ্যাঁ, সম্পর্কে হয়তো হয়তো তারা খুব বেশি অবহিত না। যার কারণে আমরা একদম শেষে চলে এসেছি, সত্যি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং আপনাদের দুজনই খুব গুরুত্বপূর্ণ ভালো বক্তা আমরা পেয়েছিলাম, কিন্তু সময় শেষের কারণে শিশির আপনার কাছে লাস্ট নোট শুনবো যে যেমন শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ হোসেন পাভেল বললেন, আসলে কি ব্যাপারটা এরকমের? আচ্ছা, পাগল ভাই যেটা বললেন যে আমরা সংবিধানের বাইরে চিন্তা করতেছি, প্লাবারকে বলা উচিত যে আমরা আসলে সংবিধানের বাইরে এখন মানে যত চিন্তা করতেছি এটাকে ওনার মানে ধারণ করতে কষ্ট হয় কিছু কিছু জায়গায়, কিন্তু ওনাকে স্মরণ রাখা উচিত ৩ আগস্ট যখন আমরা সরকার পতনের জন্য এক দফা ঘোষণা করলাম, সেটা কি সাংবিধানিকভাবে ছিল না। বিএনপির বরাবর যে জায়গায় সমস্যাটা হয়, বিএনপি প্রথম হচ্ছে মানতে চায় না সংবিধানের দোহাইতে এবং নিজের পক্ষে নেওয়ার জন্য সবসময় সংবিধানকে দেখেন। 96-তে তত্ত্বাবধায়ক ইস্যুটা বিএনপি মানছে কিন্তু পরে, কিন্তু না, সে সংবিধানের দোহাই দিয়ে গায়ে জোরে একটা ইলেকশন করলো, পরে কিন্তু ঠিকই সে আবার সংবিধান সংশোধন করলো এবং মানলো। একদম দেখেন সাংবিধানিকভাবে তারা 2006 সালে বিচারপতিদের বয়স কিন্তু 2 বছর election বাড়াইলো, তো 2 বছর বাড়ায় 67 অন্তর্বর্তীকালীন করলো সরকার এবং করেছে। বললো কি এটা সাংবিধানিকভাবে এটা বৈধ হয়েছে। হ্যাঁ। এখন সাংবিধানিকভাবে আপনি সবই করলেন, এরপরে হচ্ছে একটা 111 নিয়ে আসলেন, কিন্তু এই জায়গায় কিন্তু 96-তে একটা অনেক ইলেকশন প্রশ্ন, করলেন। শিশির। এখন সাংবিধানিকভাবে তো আপনি এই জিনিস সাংবিধানিকভাবে আপনারা কিন্তু সব করলেন না, আমরা তো বিএনপি কি বলতে চাচ্ছি, তো আপনারা সাংবিধানিকভাবে তো 96 ইলেকশনটা কেন করলেন? সংবিধানের এটা কথা আমরা- পরে কেন আমরা করলেন? যদি 96 ধরেন ইলেকশনের একদম benefit কিন্তু একটা নিচ্ছি কিছু আমরা, না, স্বীকার করবো না আমরা সেটা। আসলে আগাতে এটা পারবো তো না। মজা। আমার কিন্তু কথা একদম- হচ্ছে বিএনপি শোনেন, বিএনপি ঐতিহাসিকভাবে বিএনপি সবসময় চেষ্টা করে যে আওয়ামী লীগ যেভাবে আওয়ামী লীগ হয় সেভাবে আওয়ামী লীগ হওয়ার জন্য, ক্ষমতা জোর করে থাকার জন্য, ভোগ করার জন্য। পরে যখন সেই গণরায়ের মানে বিপক্ষে যায়, জনগণ যখন তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে, সে মানতে বাধ্য হয়। 96 ঠিক একই কাজ হয়েছে। তাহলে 96 বিএনপি হয়তো সরকারের গঠন করতো, বিএনপির অপকর্মের কারণে, এই একটা ইলেকশন অবৈধ ইলেকশন করার কারণে, একতরফা ইলেকশন কারণে সে বিরোধী দলে যাওয়া লাগছে। শিশির, এবং আমার মনে হয় যে 2006 সালে কিন্তু বিএনপির কারণে 111 হচ্ছে, আচ্ছা, বিএনপির লোভের কারণে। আমার এখন মনে হয় কি- বিএনপি মনে করে যে এটা সাংবিধানিক। এখন আপনি কেমনে বুঝাবেন? না, তবে আর এই শিশির আপনি সাংবিধানিকটা অনেকগুলো এটা প্রশ্ন কুরচা। আমার মনে হয় তুলেছেন, যে যেটা উচ্চকণ্ঠ- আপনাদের আমার কাছে আমি যতটুকু বুঝি, আমি বলতে চাই যে কেন জানি আপনাদের দিকেই খুব কন্ট্রাডিক্টরি হিসেবে ফিরে আসছে। অনেক ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা, কিন্তু আমাকে এক ইতি টানতে মিনিটে জাস্ট হচ্ছে। একটা কথাই বলি যে আমি- শিশির যেটাকে 96 সালে আমি যেটাকে খুবই অবৈধ দুঃখিত। বলছিল, সে অবৈধর যে তত্ত্বাবধায়ক ব্যবস্থাপনা সেটাকে মানছি কিন্তু আমি, কিন্তু নির্বাচনকে অবৈধ বলবো। এটা আসলে হয় কি যে এই কথা আলোচনা বলার জন্য কথা আমরা পর্যালোচনা বলতে চলবে, তর্ক বিতর্ক চলবে, তবে আমরা বিশ্বাস করি দর্শক দেশ এগিয়ে যাবে, সেই ব্যাপারে যেন আমাদের সবাই মাথায় থাকে। দেশকে ভালোবেসে দেশের প্রতি আমাদের সবাই খেয়াল রাখতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন চ্যানেল আইয়ের সব আয়োজনের সাথে।